বাবা, প্লিজ ছাড়ুন আমাকে, দয়া করে বাবার কাছে যেতে দিন। আমি চিৎকার দিয়ে কাঁদছি আর বাবাকে ডাকছি, কিন্তু সামনে থাকা লোকটি আমার চুলের মুঠি ধরে ছ্যাঁচড়িয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখানে চোখের সামনে বাবার রক্তাক্ত নিথর শরীরটা পড়ে আছে। আমি এত আকুতি বিনতি করছি তার কাছে, কিন্তু সে শুনছে না। আমাকে বাড়ি থেকে বের করে সজোরে একটা গাড়ির মধ্যে ধাক্কা মারল। আমি নিজেকে সামলাতে না পেরে ছিটকে যেয়ে পড়ি, মাথায় অনেক বেশি আঘাত পায়, চোখ দুটো কেমন বুজে আসতে লাগল। অনুভব হচ্ছে রশি দিয়ে শক্ত করে আমার হাত পা আর মুখ বাঁধা হচ্ছে। বাধা শেষ হলে গাড়ি চলতে শুরু করল। মাথাটা এক কোণে ঠেকিয়ে আবছা অনুভবে চোখ দুটো বুজেনি। আমি আফিফা জান্নাত মেঘ, জমিদার সম্রাট খানের একমাত্র কন্যা। এখানে এখনও জমিদারি প্রথা চলিত আছে। আমার দাদ ছিলেন এখান থেকে শুরু করে আশেপাশে আরও 7 গ্রামের জমিদার, কিন্তু আমার বাবা সেগুলো মুক্তি করেছেন। কিন্তু সরকার বলতে তারা বাবাকেই মান্য করেন। আমার মা, তিনি মারা গেছেন আমার বয়স তখন 10 বছর। তখন থেকে বাবা নিজের হাজার কাজ সামলে শুধু আমার পিছে সময় দিতেন। বাবা আমার একমাত্র বন্ধু, বাবাকে আমি খুব ভালোবাসি। মা হারাবার কোনো অভাব আমাকে বুঝতে দেননি। তিনি চাইলে বিয়ে করতে পারতেন, কিন্তু অন্য জমিদারিনী আসলে যদি অহংকারে তার মেয়েকে কষ্ট দেন, তার জন্য কখনো দ্বিতীয় বিয়ে করার কথা ভাবেননি আমার বাবা। আমি তার একমাত্র রাজকন্যা। আমি দিল্লিতে কলেজিয়েট পাবলিক সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আজ 2 দিন বাসায় আসছি। এখানে 1-2 বছর পড়াশোনা করার পর বাবা হায়ার এডুকেশন এর জন্য ইন্ডিয়া পাঠায়। সব ভালো চলছিল। আমি এই 2 মাস হলো ইন্ডিয়া ছিলাম। কালকে এসেছি কারণ বাবাকে না দেখে থাকতে পারছিলাম না। আজ সকালে হঠাৎ ঘুমের মধ্যে গুলির শব্দ শুনতে পেলাম। ভেবেছিলাম বাবা বোধহয় প্র্যাকটিস করছে। কিন্তু আমার ঘোর কাটে তখন, যখন বাবা জোরে জোরে আমাকে বলছিলেন, আফিফা যেখানে আছিস পালা। বাবার এ কথা শুনে এক দৌড়ে নিচে আসি। এসে দেখি বাবা বুকের পাশে হাত দিয়ে মাটির পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। সামনে 6-2 ইঞ্চির একটা মাত্রতিক সুন্দর ছেলে হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে একটা ডেভিল হাসি দিয়ে। চারিপাশের সমস্ত দেহরক্ষী মারা পড়েছে। আমাদের ছেলেটির পাশে কালো পোশাক পরিধানকৃত লেকগুলো রিভলভার হাতে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে বাবার কাছে গিয়ে বাপকে ডাকতে থাকি, কিন্তু বাবা উঠেননি। তার কিছু সময় পর লেকটি আমার চুল ধরে টেনে উঠায় আর নিয়ে আসে। হঠাৎ মনে হলো গাড়িটা থেমে গেছে। আমি এখনো হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছি। সেই লোকটি এসে আমাকে গাড়ি থেকে কোলে তুলে হাঁটতে শুরু করে। আমি হালকা চোখ মেলে দেখি এটা সাগর পার। আমরা একটা বড় জাহাজের মধ্যে উঠছি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি হতে চলেছে আমার সাথে? এরা কারা? আমি কিছু বুঝতে পারছি না। মাথার রগ গুলে টান টান অনুভব করছি। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। লেকটি আমাকে ভেতরে এনে একটি কেবিনের মেঝেতে সজোরে ফেলে দেয়। এতে উঁচু থেকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে। চোখ দুটো এমনি বুঝে এলো, এই বুঝি মৃত্যু হলো। ভালোই হবে, বাবাও হয়তো না ফেরার দেশে চলে গেছেন, তার সাথে দেখা হবে। বাবার মুখটা ভেসে আসছিল আবছা করে। তখনই চোখ দুটো একদম বুজে এলো। আর কিছু দেখতে পেলাম না। অন্ধকার সব কিছু। চোখ খুলতে নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করলাম। অন্ধকারে আমার অনেক ভয় করে। আমি নড়তে গিয়ে বুঝতে পারলাম বুকের উপর কিছু একটা ভারী। কিন্তু হাত পা আমার বাঁধা। আমি আর একটু নড়ে উঠি, তখনই বুঝতে পারি মার কথায় রেগে গিয়ে বুকে ভীষণ পিটিয়ে অফিসে এসেছি। মেজাজ খারাপ, এতটা খারাপ যে পাশের সুন্দরী সহকর্মী ঋতু মেজাজ খারাপ এর কারণ জানতে চাওয়ায় ভীষণভাবে ধমক দিয়েছি। যে বেচারি আর মুখ তুলেই তাকাচ্ছে না, অথচ রোজ আমাকে জ্বালিয়ে মারত। ধমক দিয়ে সরি বলতে চেয়েও বলিনি। ভাবলাম থাক আপটা আর তৌফিক ভাই চলুন চা খাই বলে বিরক্ত করবে না। সকালটা মেজাজ খারাপ নিয়ে কোনো মতে কাজ করে গেলেও লাঞ্চ টাইমে লাঞ্চ করতে যাব, অমনি একদল পুলিশ এসে হাজির হয় আমার সামনে। পুলিশকে দেখে বেশ ভয় পেয়ে যাই, সাথে লজ্জাও পাই ভীষণ যখন পুলিশ বলে উঠে, বুকে কে পিটিয়ে বেশ তো অফিসে কাজ করছিস? চল, এবার বহুত কাজ করেছিস, একটু শ্বশুর বাড়ির হাওয়া খেয়ে আসবি। আমি কিছু বলিনি। স্বাভাবিকভাবেই পুলিশের সাথে বেরিয়ে এসেছিলাম, কারণ পুলিশের ওসিটা আমার শ্বশুর। জেল হাজতের এক চারশিকের মাঝে বসে আছি, পাশেই বসে আছে আমার মা, তাকেও পুলিশ তুলে এনেছে। 1-0টা দিন হয়ে গিয়েছে মা ছেলে জেলে। এমন সময় কেউ একজন বলে উঠে, মা বেরিয়ে এসো, তোমাকে আমি ছাড়িয়ে নিতে এসেছি। মাথাটা তুলে তাকাই, আমার বড় বোন তিথি এসেছে। কনস্টেবল ততক্ষণে দরজা খুলে দিয়েছে। মা তিথির ডাক শুনে দ্রুত মেঝে থেকে উঠে বেরিয়ে যায়। বিড়বিকার ভাবে আপুর দিকে তাকিয়ে বলি, আপু মাকে ছাড়িয়ে নিলি?
আমাকে নিলি না যে? আপু মুখটা কালো করে বলে। আমাকে টাকা দিয়ে রেখেছিস বুঝি? যে তোকে ছাড়িয়ে নিয়ে যাব। এমনিতেই মাকে ছাড়াতে ৫-০০০০ খরচ হয়ে গিয়েছে। অবাক হয় আপুর কথায়, খানিকটা রাগী গলায় বলে উঠি। কি বলিস আপু, মাকে ছাড়াতে ৫-০০০০ লেগেছে? তার মানে রাহার বাবা ঘুষ খেয়েছে? তোর শ্বশুরের সাথে কথা বলি না আমি, ওসব ঘুষখোর পুলিশ চড়িয়েহীন আইনজীবীকে দিয়ে ছাড়িয়ে নিয়েছি। শোন, তোর আর জামিন হবে না, কোর্ট চালান করবে হয়তো। বাবার কোনো সম্পদ নেই, তার উপর তোর টাকাও নেই। আমি তোর হয়ে মামলা লড়ব না, জেলে ভালো থাকিস। আমি আমার মাকে নিয়ে গেলাম, তোর বউ আমার মাকে কথা শোনাবে, তা আমি হতে দেব না, আর তোকেও ভাই হিসাবে মানব না। হ্যাঁ রে আপা, আমার সংসারের সমস্যাটা তো তোকে নিয়েই। বড় বোন তুই, তোর স্বামী আছে, ইনকাম ও করতো বেশ, তবুও তুই আমার সংসার থেকে বাজার মাছ মাংস নিয়ে চলে যেতি। কিছু বলতাম না, কিন্তু গত কয়েকদিন ধরে রাহার কানের দুল জোড়া হারিয়ে যাওয়ায় সে বলেছিল তুই বা মা নিয়েছে। বল, নিজের মাকে বোনকে চোর বললে কার না রাগ লাগবে? তাই তো প্রচণ্ড পিটিয়েছিলাম, তবে এখন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, রাহাই ঠিক ছিল। মা হাজত থেকে বেরিয়ে এক পলক ও আমার দিকে তাকায়নি, এমনকি এই কয়েকদিন একটা কথাও বলেননি। তবে আমার বুয়ের কানের দুলের কথা উঠতেই তিনি ফিরে তাকান, তার চোখে ভয়, আপুর চোখেও ভয়ের ছাপ, তবুও আপু রাগী কণ্ঠে বলে, কি বলতে চাচ্ছিস তুই তৌফিক? তোর বুয়ের দুল আমরা মা মেয়ে চুরি করেছিস? আপার কথায় মৃদু হেসে বলি, শুধু বলছি না আপু, প্রমাণও আছে। নিজের কানে একবার হাত দিয়ে দেখো, আমার বুয়ের সেই হারিয়ে যাওয়া দুল চিকচিক করছে। মা, তুমি এটা কিভাবে পারলে? নতুন বুকের শখ করে একটা দুল কিনে দিয়েছিলাম, সেটাও তুমি চুরি করে মেয়েকে দিলে? ছিফ। মা নিশ্চুপ, আপা ততক্ষণে মায়ের হাত ধরতে টানতে শুরু করেছে। মা নিজেও পুতুলের মতো আপার সাথে চলে যায়। ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎ চিৎকার করে বলি, শোনো আপা, তোর মাকে আর আমার বাসায় দিয়ে যাস না। আমি আর তোর মাকে নিজের মা বলে পরিচয় দেব না, যতই হোক কোনো চুন্নি আমার মা হতে পারে না। সত্য ঘটনা অবলম্বনে আজ একটা জীবন গল্পের সাক্ষী হবেন আপনারা সকলে। দিদিটার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ছদ্মনাম ব্যবহার করছি। বিবাহিত জীবনের ৩টা বছর পার করে গেলাম আমরা। একটা ছোট্ট শহরে বেড়ে ওঠা আমার। তখন আমি বিয়েতে পড়াশোনা করছি। বাবা মায়ের সিদ্ধান্তে খুব অল্প সময়ের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল পারিবারিক দেখাশোনায়। ছেলে চাকরি করে, পরিবার ভালো, সব মিলিয়ে বাবা রাজি হয়ে গেলেন। আমিও আপত্তি করিনি। বিয়ের ঠিক হবার ৬ মাস পর পারিবারিক জটিলতার কারণে বিয়ের ডেট ঠিক হল। ভালোই ছিলাম, অপরিচিত একজনকে বিয়ে করার চেয়ে বরং পরিচিত হবার চেষ্টা করলাম। সেই ৬ মাস চুটিয়ে প্রেম করলাম আমি আর সুমন, হবু বরের নাম। একজন সঠিক জীবনসঙ্গীর দেখা পেলাম। ভালো যাচ্ছিল দিন, নির্ভরশীল হয়ে পড়ছিলাম একে অপরের উপর। তারপর পরিবারের সকলের সিদ্ধান্তে বিয়ে হয়ে গেল আমাদের। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও হয়ে গেলাম গৃহিণী। শ্বশুর শাশুড়ির মন খুব সহজেই জয় করে নিলাম। সুমনও ছুটি পেলেই চলে আসত বাড়িতে। তার কিছুদিন পর সুমনের সাথে ঢাকা চলে গেলাম। যাওয়ার দিন শাশুড়ি মা আমাকে জড়িয়ে কান্না করে, আমিও কান্না করি। তারপর দাম্পত্যও বেশ কাটছিল। এক কথায় স্বপ্নের মতো রঙিন দিন। তার যেখানে পোস্টিং হয় সেখানেই আমাকে নিয়ে যেত। সময় পার হচ্ছে, বছর বাড়ছে। আশেপাশে বাচ্চা নাও বাচ্চা নাও শব্দটা কোথায় গিয়ে বাচ্চা হচ্ছে না অভিশাপে গড়ায়। এর মধ্যেই বিয়ের ৯ বছর পেরিয়ে গেলেও সুমনের সাথে আমার সম্পর্ক বেশ ভালো চলছিল। একমাত্র সেই আমাকে বেবি না হওয়ার জন্য দোষারোপ করত না কখনো। বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করালাম আমরা, কিন্তু সব জায়গায় থেকেই কোনো ফল হলো না। দুজন মিলে সিদ্ধান্ত নিলাম, তাহলে এবার চলো আমরা ইন্ডিয়ায় চিকিৎসা করাতে যাই। দেখি উনারা কি বলে, আদৌ সন্তান সুখ আমাদের ভাগ্যে লেখা আছে কিনা। তারপর যেই বলা সেই কাজ, দুজনে চললাম অজানা গন্তব্যে। একটানা ১.৫ মাস ট্রিটমেন্ট করার পর তারা জানালো আমি মা হতে পারব। তবে কথাটা এতটাও স্বাভাবিক ছিল না, কারণ আমি কখনো স্বাভাবিকভাবে কনসিভ করতে পারবো না, তারা বলে দিল। বরং আইভিএফ করাতে হবে বা টেস্ট টিউব বেবি নিতে হবে। আমাদের নিজেদের ডিম্বাণু শুক্রাণুর মিলনেই পৃথিবীতে আসবে সেই সন্তান। আমরাও রাজি হলাম। শুরু হলো প্রস্তুতি, মানসিকভাবে আর শারীরিকভাবে প্রস্তুতি। আমার ওজন ৬-৮ থেকে ৫-৫তে এলো।
দিন গড়াচ্ছ, আমার পিকআপ হলো। পিকআপে 1-3 দিনে 2-5টা ইনজেকশন দেওয়া হলো তলপেটে। তারপর ইটি হলো। মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়ে দেশে আসলাম মস্ত সুখবর নিয়ে। একমাত্র আমরা দুজনেই জানতাম, সবটা অন্যদের বলা হয়নি। দিন গড়ালো এদেশে আসার পর কিছুদিন বাবার বাড়ি ছিলাম। তারপর ঢাকা আসলাম। সম্পূর্ণ বেডরেস্ট ছিল। ডাক্তার বলেছিল ঠিক করে খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, চিন্তামুক্ত থাকতে হবে। কেন জানি সেই ঘুমটাই হতো না আমার। একটা সময় এসে বুঝতে পারলাম ও রাত জেগে ফোনে কারো সাথে চ্যাটিং করছে, মেসেজের টুংটাং শব্দ আমার কানে আসত। প্রেগন্যান্সির জন্য ঘুম পাতলা হয়ে যায়। যদি বলতাম ফোন নিয়ে কি করো, সে বলতো এই তো একটু কাজ আছে, তুমি ঘুমাও। অথচ তখন গভীর রাত। বুঝতে পারতাম সন্দেহ ও হতো, কিন্তু কি বলবো, কাকে বলবো? এই মানুষটা তো আমারই। তাকে সন্দেহ করার দুঃসাহস দেখাতে পারিনি। প্রচণ্ড দুর্বলতা কাজ করত। আর এই তো সেই যে এতগুলো বছর আগলে রেখেছে, ভালো রেখেছে আমাকে। কত সংগ্রাম করে আমাকে দিচ্ছে মাতৃত্বের স্বাদ। তার উপর গোয়েন্দাগিরি কি করে করি? মনের ভেতর খুঁতখুত করত সারাটা সময়। তারপর একটা দরকারে বাবার বাড়ি যেতে হয় কয়েকদিনের জন্য। আর এদিকে ও ঢাকায় বাসা চেঞ্জ করে। আমিও যে কাজে যাই সে কাজ না হওয়াতে ঢাক।